ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয় সেটা নিয়ে আজকের আলোচনা। চলো মূল আলোচনায় এসে আমরা দেখি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আনা যায়। চেঞ্জ অফ ন্যারেশন অর্থাৎ উক্তি পরিবর্তন। আজ আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইতিমধ্যেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি এবং সেখানে আমরা বিস্তারিত জেনেছি যে ন্যারেশন চেঞ্জ করতে হলে আমাদের কি কি নিয়ম পালন করতে হয়। তার অনেক কিছু নিয়ম এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও প্রযোজ্য। তো আমরা এখন আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের পয়েন্টগুলোতে। 1 নম্বর পয়েন্ট, ডাইরেক্ট স্পিচ অর্থাৎ প্রত্যক্ষ উক্তি। ডাইরেক্ট স্পিচের কমা এবং ইনভার্টেড কমা উঠে যাবে, অর্থাৎ রিপোর্টেড ভার্বের পর কমা এবং রিপোর্টেড স্পিচের দুদিকে যে ইনভার্টেড কমা থাকে সেগুলো উঠে যাবে। রিপোর্টেড ভার্ব হিসাবে আস্ক বা এনকোয়ার অফ এবং পাস্টে থাকলে আস্কড বা এনকোয়ার্ড অফ বসবে। বাক্যের শেষে যে প্রশ্নবোধক চিহ্ন থাকে সেটা উঠে যাবে। তো এক্ষেত্রে আমরা জানলাম কমা ইনভার্টেড কমা উঠে যাবে, আস্ক বা এনকোয়ার্ড অফের ব্যবহার হবে এবং প্রশ্নবোধক চিহ্ন উঠে যাবে। সেটা এখানটা দেখে নাও। শি সেড টু মি, আর ইউ এ স্টুডেন্ট? দেখো, এটা একটা প্রশ্নবোধক বাক্য। তো আমরা এখানে শিখেছি যে রিপোর্টেড ভার্বটা আস্কড হয়ে যাবে, এখানে সেড টু রয়েছে, তার পরিবর্তে আমি আস্কড বসাচ্ছি। শি আস্কড মি, এবার একটা ইফ বসাতে হবে। যদি দেখো যে এখানে WH কোশ্চেন নয়, এটা একটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ যার উত্তর হ্যাঁ কিংবা না দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা ইফ বা হোয়েদারের ব্যবহার করব। পরবর্তীতে আবার আলোচনা করছি। ইফ আই ওয়াজ এ স্টুডেন্ট, এক্ষেত্রে যে নিয়মগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে রিপোর্টেড ভার্বের পর কমা এবং রিপোর্টেড স্পিচের দুদিকে যে ইনভার্টেড কমা সেগুলো এখানে থাকলো না এবং যে প্রশ্নবোধক চিহ্ন ছিল সেটাও উঠে গেল। বাস্তবে এখানে যে আর ইউ এ স্টুডেন্ট, এটার যে গঠন, যে কনস্ট্রাকশন, সেটা একটা প্রশ্নবোধক বাক্যের গঠন ছিল। এক্ষেত্রে যে গঠনটা আমরা পেলাম এটা একটা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন পেলাম। আমাদের 1 নম্বর রুলে আমরা এটাই জানতে পারলাম। আসি এবার 2 নম্বর নিয়মে। রিপোর্টেড স্পিচের পর ইফ বা হোয়েদার বসবে। রিপোর্টেড স্পিচের পর না, পূর্বে। এটা রিপোর্টেড স্পিচের পূর্বে, রিপোর্টেড স্পিচ হচ্ছে যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে সেটাকে বলে রিপোর্টেড স্পিচ। এর পূর্বে ইফ বা হোয়েদার বসবে। ইতিমধ্যেই আমরা প্রথম উদাহরণে দেখে ফেলেছি সেটা। ইফ বা হোয়েদার বসবে, এটা মনে রাখতে হবে যদি WH ওয়ার্ড না থাকে, অর্থাৎ যে প্রশ্নটা তুমি পেয়েছো সেই প্রশ্নে যদি WH ওয়ার্ড অর্থাৎ হু, হুইচ, হুম, হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন ইত্যাদি এগুলো যদি না থাকে তবে তুমি ইফ বা হোয়েদারের ব্যবহার করবে। ইতিমধ্যেই এখানে ইফের ব্যবহার আমরা দেখেছি। বাক্যটি অ্যাসার্টিভ হয়ে যাবে, অর্থাৎ যে বাক্যের গঠনটা এখানে প্রশ্নবোধক রয়েছে সে বাক্যের গঠনটা তোমার অ্যাসার্টিভ হবে, অর্থাৎ বিবৃতিমূলক বা স্টেটমেন্ট হয়ে যাবে এবং সাবজেক্টের পর সাহায্যকারী ভার্ব বসবে। এখানে মূল কথা যেটা, একটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে গেলে আমাদের সাবজেক্টের পূর্বে হেল্পিং ভার্ব বসাতে হয়। সাবজেক্টের পূর্বে হেল্পিং ভার্ব বসাতে হয়, কিন্তু তুমি যখন ইনডাইরেক্টে আনবে তখন সেটার প্রশ্নবোধক বাক্য যেহেতু থাকবে না, সেই জন্য সাবজেক্টের পূর্বে যে হেল্পিং ভার্বটা ছিল সেই হেল্পিং ভার্বটা সাবজেক্টের পরে চলে যাবে এবং সেটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। তো আমরা এখানে যেটা দেখলাম, ইফ বা হোয়েদার বসবে WH ওয়ার্ড না থাকলে এবং সাবজেক্টের পর তোমার হেল্পিং ভার্বটা বসবে। দেখো এবার নিয়মটা। হি সেড টু হার, হ্যাভ ইউ রিটেন ইট? সে তাকে বলেছিল, তুমি কি এটা লিখেছ? এবার দেখো, সেড টুর পরিবর্তে আমরা আস্কড বসালাম। হি আস্কড হার ইফ। আমরা এই নিয়মে শিখেছি যে রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, তার পূর্বে আমরা একটা ইফ বসাবো বা হোয়েদার বসাবো। ইফ বসালাম, ইফ শি, ইউ থাকলে তোমার অবজেক্টের দিকটা দেখতে হয়, রিপোর্টেড ভার্বের অবজেক্টের। ইফ শি হ্যাড, এখানে হ্যাডটাকে দেখো হাইলাইট করা রয়েছে, এখানে ছিল হ্যাভ, এখানে হচ্ছে হ্যাড। তো মূল জিনিস যেটা মনে রাখবে তোমরা, এখানে দেখো ইউ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পূর্বে তোমার সাহায্যকারী ভার্বটা ছিল, কিন্তু এক্ষেত্রে শিটা হচ্ছে সাবজেক্ট এবং হ্যাডটা তারপরে বসেছে। অর্থাৎ এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করার জন্য একটা সাধারণ বাক্য যেমন থাকে, প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব, তারপর মেইন ভার্ব, তারপর অন্যান্য অংশ, সেই ফর্মে চলে এলো। সাবজেক্টের পূর্বে হেল্পিং ভার্ব যেটা সেটা আর রইল না। অর্থাৎ she said to her, have you written it? He asked her if
শি হ্যাড রিটেন ইট। তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটার যে নিয়মাবলী সেটা ভালো করে দেখবে, সেখানটা তো টেন্স বা অন্যান্য যে নিয়মগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই এখানেও প্রযোজ্য। সেই জন্য সেটা যদি জানা থাকে তোমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বুঝতে আরও সুবিধা হবে। এবার আমরা 3 নম্বর পয়েন্টে আসছি। 3 নম্বর পয়েন্টটা দেখো, বাক্যটি অর্থাৎ প্রশ্নবোধক বাক্যটি যদি ডু, ডাজ, ডিড দিয়ে শুরু হয় হলে এগুলো সম্পূর্ণ উঠে যায়। অর্থাৎ তুমি যে প্রশ্নটা পেয়েছো সেটাতে যদি ডু, ডাজ, ডিড থাকে তো এগুলো সম্পূর্ণরূপে উঠে যাবে তুমি যখন ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করবে। তো ডু বা ডাজ থাকলে বুঝে যাবে যে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট রয়েছে, এবং প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে তুমি কি করবে, যদি প্রয়োজন পড়ে তো সেটাকে ভার্বের পাস্ট ফর্মে নিয়ে আসবে, অর্থাৎ মেইন ভার্ব যেটা সেটার পাস্ট ফর্মে নিয়ে আসবে। আর যদি ডিড থাকে তবে বুঝে যাবে যে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তো এখানে তোমরা যেটা জানলে, ডু, ডাজ, ডিড দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তো সেটা ডু, ডাজ, ডিড সম্পূর্ণরূপে উঠে যাবে, এবং ডু আর ডাজ প্রেজেন্ট ইনডেফিনিটকে নির্দেশ করে এবং ডিড পাস্ট ইনডেফিনিটকে নির্দেশ করে। এখানে দেখো, দে সেড টু আস, ডাজ হি হেল্প ইউ? তারা আমাকে বলেছিল, সে কি তোমাকে সাহায্য করে, সে কি তোমাদেরকে সাহায্য করে? এখানে দেখো এই ডাজ যেটা এটা সম্পূর্ণরূপে উঠে যাবে। সেড টুর পরিবর্তে আস্কড বসলো, কারণ এটা প্রশ্নবোধক বাক্য। দে আস্কড আস, তারা আমাদেরকে জিজ্ঞাসা করেছিল। ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, তাই ইফ। ইফ সাবজেক্ট হচ্ছে হি, হি বসলো। তোমরা জানো যে অ্যাসার্টিভ হয়ে যাবে এটা, তাই প্রথমেই সাবজেক্ট বসবে। ইফ হি, হেল্পের পাস্ট ফর্ম হেল্পড, কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে। ডাজ থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট, এবং এখানে পাস্টে রয়েছে রিপোর্টেড ভার্ব, তাই এখানে এটা পাস্টে চলে আসবে এবং পাস্ট ইনডেফিনিটে হয়ে যাবে। প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট। ইফ হি হেল্পড আস, এখানে দেখো ডাজ ছিল, এখানে ডাজের কোনো আর উল্লেখ নেই। একই রকমভাবে ডু থাকলেও উঠে যাবে, থাকবে না কিচ্ছু। ডিড থাকলেও সম্পূর্ণ উঠে যাবে, কিন্তু টেন্স অনুসারে যে পরিবর্তন সেটা তোমরা করবে। এবার 4 নম্বর এক্সাম্পলটাতে, 4 নম্বর রুলসে আসছি। শুধু সেইড থাকলে, অর্থাৎ এতক্ষণ যেটা দেখছো তোমরা সেইড টু আছে, আমরা আক্স বসাচ্ছি। শুধু সেইড থাকলে ওয়ান্টেড টু নোর ব্যবহার করাও যায়। তো আস্কের ব্যবহারটা, এর একটা বিধিনিষেধ সামান্য রয়েছে যে আক্স বসালে তারপর একটা অবজেক্টের প্রয়োজন পড়ে। কথার অর্থ হচ্ছে, দেখো দে আক্সড আস, যদি এই আক্সটা না থাকতো সেক্ষেত্রে আক্স বসানোটা সবসময় সঠিক নয়। তো সেই জন্য, তো যদি দেখো যে এমন রয়েছে দে সেইড আর কিছু নেই, তো সেক্ষেত্রে তোমরা ওয়ান্টেড টু নো এর ব্যবহারও করতে পারো, যদিও এখন আক্সের ব্যবহারও একই রকমভাবে চলছে, সেজন্য আমি এখানে লিখেছি ব্যবহারও করা যায়। অর্থাৎ যদি শুধু সেইড থাকে তবে তুমি ওয়ান্টেড টু নো, অর্থাৎ জানতে চেয়েছিল ব্যবহার করতে পারো। এখানে এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে। স্যাম সেইড, দেখো সেইড টু নেই, সেড টু মি, সেড টু হিম ইত্যাদি কিছু নেই। স্যাম সেইড ডিড হি গো দেয়ার, সে কি সেখানে গিয়েছিল? এখানে আরেকটা জিনিস তোমরা পেয়ে যাবে, যেখানে ডিডের ব্যবহার রয়েছে। আমি ইতিমধ্যেই বলেছি যদি ডিড থাকে সেটা সম্পূর্ণ উঠে যায়, এবং ডিড হচ্ছে পাস্ট ইনডেফিনিটকে নির্দেশ করে। তো এখানে দেখো লিখেছি স্যাম ওয়ান্টেড টু নো, শুধু সেইড আছে সেজন্য আমি ওয়ান্টেড টু নোর ব্যবহার করলাম, যদিও এখন আক্সটের ব্যবহারও করা যায়, লিখতেই পারতাম স্যাম আক্সড। কিন্তু আক্সটের একটা ব্যাপার রয়েছে যে আক্সটের পর অবজেক্ট বসানোটা প্রয়োজন, কিন্তু বর্তমানে আক্সটের ব্যবহারের সাথে অবজেক্ট না বসিয়েও বিভিন্ন বইতে তার উল্লেখ রয়েছে। স্যাম ওয়ান্টেড টু নো ইফ, অন্যান্য নিয়ম একই থাকবে, ইফ হি হ্যাড গন দেয়ার। এবার খেয়াল করে দেখো তো হ্যাড বসালাম কেন? হ্যাড বসালাম এই জন্যই যে এখানে ডিড রয়েছে। ইতিমধ্যেই জানো ডু, ডাজ, ডিড থাকলে উঠে যায়, আর ডিড পাস্ট ইনডেফিনিটকে নির্দেশ করে। পাস্ট ইনডেফিনিট থাকলে, ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্টে চলে আসে, পাস্ট পারফেক্টে হ্যাডের ব্যবহার হয় এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়। সেই জন্য ইফ হি হ্যাড গন দেয়ার। বুঝতে পারলে এখানে, এখানে আমরা সেইড শুধু ছিল তাই ওয়ান্টেড টু নো ব্যবহার করলাম, ডিড পাস্ট ইনডেফিনিট তাই এখানে পাস্ট পারফেক্টে চলে এলাম। এবার আমরা 5 নম্বর রুলসে আসছি। প্রশ্নবোধক বাক্যটি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে সেটি থেকে যায়, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য যেটা তার শুরুতে যদি একটা ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তো ডাব্লিউএইচ ওয়ার্ডটা যেখানে যেমন আছে ঠিক সেইভাবেই সেখানেই থেকে যায়। ইফ বা ওয়েদার বসে না। এতক্ষণ আমরা ইফ বা ওয়েদার বসাচ্ছিলাম, কারণ সেগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছিল না, সেই প্রশ্নগুলো সেগুলো অবজেক্টিভ টাইপ ছিল। এবার ডাব্লিউএইচ কোশ্চেন, এগুলোকে সাবজেক্টিভ টাইপ কোশ্চেন বলে। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে হু, হুইচ, হুম, হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন,
হুজ, হুম ইত্যাদি। তো সেগুলো যদি থাকে তা তবে তুমি ইফ বা ওয়েদার বসাবে না। আর মূল বাক্যটা ইতিমধ্যে একবার বলেছি, পরিবর্তিত হয়ে অ্যাসার্টিভ হয়ে যায়, অর্থাৎ সাধারণ বিবৃতিমূলক বাক্য হয়ে যায় বা বর্ণনামূলক বাক্য হয়ে যায়। তো এবার দেখো এক্সাম্পলটা। শি সেড টু মি, সে আমাকে বলেছিল, হোয়েন ডু ইউ কাম, তুমি কখন আসো। এবার খেয়াল করে দেখো এখানে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, হোয়েন রয়েছে, এতক্ষণ কিন্তু ছিল না। তো শি সেড টুর পরিবর্তে আমরা আস্ক বসাবো, শি আস্কড মি। এবার হোয়েনটা যেমন ছিল তেমনই বসে যাবে, হোয়েন। এবার ডু আছে, ডু থাকলে তোমরা জানো সম্পূর্ণ উঠে যায়। ডু প্রেজেন্ট ইনডেফিনিটকে নির্দেশ করে, ডু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে নির্দেশ করে, তো সেই জন্য ডু সম্পূর্ণ উঠে যাবে। হোয়েন ডু ইউ কাম, তুমি কখন আসো। এখানে দেখো শি আস্কড মি হোয়েন আই কেম, এটা প্রেজেন্ট ইনডেফিনিট ছিল, এটা পাস্ট ইনডেফিনিটে চলে এলো। অন্যান্য নিয়ম ইতিমধ্যেই তোমরা দেখেছো। এবার আসছি 6 নম্বর রুলসে। এখানে তোমরা দেখলে ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকে সেটা সেভাবেই প্রথমে বসে যায়। কিছু প্রশ্নে অনুরোধ করা হয় বা প্রস্তাব দেওয়া হয়, এই জিনিসটাকে লক্ষ্য রাখবে। বাক্যটা প্রশ্নবোধক, কিন্তু সেই প্রশ্নের মাধ্যমে অনুরোধ করা হচ্ছে বা প্রস্তাব দেওয়া হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে বা কোনো প্রপোজাল দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম মেনে টু এর ব্যবহার হয়। তোমরা এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স জানবে, সেক্ষেত্রে যে নিয়ম অনুসরণ করা হয় সেই অনুসরণ করে সেই বাক্যগুলোকে পরিবর্তিত করতে হবে বা ইনডাইরেক্টলি নিতে হবে। অর্থাৎ কিছু প্রশ্ন অনুরোধ বা প্রস্তাব প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসরণ করব। এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলে রয়েছে দেখো, হি সেড টু মি উড ইউ প্লিজ ওপেন ইট, তুমি দয়া করে এটা খুলবে কি। সে আসলে আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করেনি, সে আমাকে অনুরোধ করেছে প্রশ্নের মাধ্যমে। শি সেড টু মি উড ইউ প্লিজ ওপেন ইট, তুমি কি দয়া করে এটা খুলবে। অর্থাৎ এখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের যে নিয়ম, আদেশ অনুরোধ উপদেশমূলক বাক্য তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। হি রিকোয়েস্টেড মি টু ওপেন ইট, এখানে রয়েছে সে আমাকে বলেছিল দয়া করে তুমি এটা খুলবে কি। বাস্তবে সে আমাকে খোলার অনুরোধ করেছিল, হি রিকোয়েস্টেড মি টু ওপেন ইট। তো এটা ইম্পারেটিভ সেন্টেন্সের রুলসে পড়ে গেল। আরেকটা এক্সাম্পল দেখো, শি সেড টু দেম, সে তাদেরকে বলেছিল, শ্যাল আই ব্রিং ইউ সাম টি, আমি কি তোমাদের জন্য কিছু চা আনবো। তো এটা ঠিক প্রশ্ন করা হচ্ছে না যে চা আনবো কিনা, তাদেরকে অফার করা হচ্ছে, তাদেরকে প্রস্তাব দেওয়া হচ্ছে। শি অফার্ড টু ব্রিং দেম সাম টি, শি অফার্ড টু ব্রিং, সে তাদেরকে প্রস্তাব দিয়েছিল, টু ব্রিং আনার জন্য বা এনে দেবে তাদের জন্য, সাম টি কিছু চা। অর্থাৎ শি অফার্ড টু ব্রিং দেম সাম টি। অর্থাৎ এই পোর্শনটুকুকে তোমরা একটু খেয়াল রাখবে যে কোনো প্রশ্নের মাধ্যমে যদি প্রস্তাব বা অনুরোধ প্রকাশ করে তো সেটা তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মে চলে যাবে। এবার আমরা 7 নম্বর রুলসে আসছি। রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকলে, রিপোর্টেড স্পিচ অর্থাৎ তোমাদের ইনভার্টেড কমার মধ্যে যে পোর্শনটা থাকে তাকে বলে রিপোর্টেড স্পিচ। সেখানে যদি ফার্স্ট পার্সন থাকে, ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, আর অ্যাডজেক্টিভ ফর্মে থাকলে মাই, সেগুলো। তো ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। অর্থাৎ এই যে তোমার একটা সেন্টেন্স, এটা তোমার রিপোর্টেড স্পিচ। এখানে কি বলেছি, যদি ফার্স্ট পার্সন থাকে, দেখো তো এর মধ্যে কোথাও ফার্স্ট পার্সন আছে, এখানে মি আছে ফার্স্ট পার্সন। আই, উই, এখানে অবজেক্টে চলে গেলে মি হবে। ফার্স্ট পার্সন যদি থাকে, এখানে কোথাও ফার্স্ট পার্সন থাকলে তো সেটা তোমার রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। আর এর মধ্যে যদি কোথাও ইউ থাকে তবে তোমার অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, সেটাই এখানে বলেছি। আর ইউ থাকলে রিপোর্টেড ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তো এই রিপোর্টেড স্পিচের মধ্যে কোথাও ফার্স্ট পার্সন যদি পাও, আই, উই, আস, মি ইত্যাদি যদি থাকে, এখানে ফার্স্ট পার্সন থাকলেই তুমি চলে যাবে সাবজেক্টে। এখানে যদি ইউ থাকে কোথায়, তুমি চলে যাবে অবজেক্টে। এটা দেখে তোমাকে পরিবর্তন করতে হবে। শি সেড টু মি ডু ইউ নো মি, সে আমাকে বলেছিল তুমি কি আমাকে চেনো। এবার দেখো, শি আস্কড মি ইফ, ডু থাকলে সম্পূর্ণ উঠে যাবে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে, এটা পাস্টে চলে আসবে। ডু ইউ, ইউ থাকলে আমি কি দেখতে বলেছি, অবজেক্ট দেখতে বলেছি। তো অবজেক্টে মি আছে, তো এখানে তোমার সাবজেক্টে এটা বসছে, তাই আই হয়ে যাবে। ইফ আই নিউ, এখানে মি আছে, ফার্স্ট পার্সন রয়েছে, এটা থাকলে আমি কি দেখতে বলেছি, সাবজেক্ট। সাবজেক্টে আছে শি, এখানে আছে অবজেক্টে চলে আসবে, সেটা হচ্ছে হার।
হিম হবে না হার হবে। এখানে যদি ফার্স্ট পার্সন থাকে, এই টোটাল সেন্টেন্সটার মধ্যে কোথাও ফার্স্ট পার্সন থাকলে, এখানে যদি আই থাকতো তবেও তুমি এই সাবজেক্ট দেখতে, এখানে কোথাও ইউ থাকলে তুমি অবজেক্ট দেখবে। এই জিনিসটাকে খুব ভালো করে মনে রাখবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচে ইউ থাকলে অবজেক্ট দেখবে, রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট দেখবে। এবার চলে আসছি 8 নম্বর নিয়মে। 8 নম্বর নিয়মে ইনডাইরেক্ট স্পিচে কিছু শব্দের পরিবর্তন হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি একবার এগুলো বলে দিয়েছি, আরও একবার বলে দিচ্ছি, ভালো করে মনে রাখবে। ইনডাইরেক্ট করার সময় কিছু শব্দের পরিবর্তন হয়। নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, কাম থাকলে গো, এটা সবসময় অনুসরণ করা হয় না। এগো থাকলে বিফোর, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট ইত্যাদি। তো এই যে পরিবর্তন, এটাকে খুব ভালো করে মনে রাখবে যে এই শব্দগুলো যেখানেই এদিকের শব্দগুলোকে পাবে, তুমি ইনডাইরেক্ট করার সময় এই হাইলাইটেড পার্টে চলে আসবে। চলো পরবর্তী অংশ দেখি। 9 নম্বর নিয়মে টেন্সের যে পরিবর্তন হয় সেই চার্টটা আমি আরও একবার দিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সে একবার দিয়েছিলাম। রিপোর্টেড ভার্ব, অর্থাৎ প্রথমে যে অংশটা থাকে যার পর কমা বসাতে হয়, রিপোর্টেড ভার্বটি পাস্ট টেন্সে হলে ইনডাইরেক্ট স্পিচে টেন্সের পরিবর্তন হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। তোমরা জানো পাস্ট টেন্সে থাকলে পরিবর্তন হয়, প্রেজেন্ট বা ফিউচারে যদি রিপোর্টেড ভার্বটা থাকে সেক্ষেত্রে পরিবর্তন হয় না। তো যখন দেখবে যে রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, তখন ইনডাইরেক্ট স্পিচে যে টেন্সের পরিবর্তন হবে সেটা এইভাবে। যদি তুমি প্রেজেন্ট ইনডেফিনিট পাও তবে পাস্ট ইনডেফিনিটে নিয়ে যাবে। প্রেজেন্ট ইনডেফিনিটে থাকলে তুমি ডু বা ডাজের ব্যবহার পাবে, তো সেগুলোকে সম্পূর্ণ তুলে দেবে এবং ভার্বের সেকেন্ড ফর্মের ব্যবহার করবে, অর্থাৎ পাস্ট ফর্মের। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি তুমি পাও, পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যাবে, অর্থাৎ এম ইজ আর এবং ভার্বের শেষে আইএনজি তুমি পাচ্ছ, তুমি করে দেবে ওয়াজ ওয়ার এবং ভার্বের শেষে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট তুমি পেলে রিপোর্টেড স্পিচে, সেটাকে তুমি ইনডাইরেক্টলি করে দেবে প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট পারফেক্ট, অর্থাৎ তুমি হ্যাভ হ্যাজ এবং ভার্বের থার্ড ফর্ম পাবে, সেটাকে চেঞ্জ করে দেবে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পেলে তুমি সেটাকে চেঞ্জ করে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আসবে, অর্থাৎ হ্যাভ বিন বা হ্যাজ বিন যদি পাও তুমি সেটাকে হ্যাড বিন করে দেবে এবং ভার্বের শেষে আইএনজি। আমি এখানে কিন্তু হিন্টসগুলো দিয়ে দিচ্ছি, এটা যদি বুঝতে নাও পারো এই অংশগুলোকে মনে রাখবে। পাস্ট ইনডেফিনিটে যদি থাকে তবে পাস্ট পারফেক্টে চলে যাবে, অর্থাৎ ডিড দিয়ে যদি কোনো প্রশ্ন শুরু হয় ডিড সম্পূর্ণ উঠে যাবে এবং সেই বাক্যে তুমি হ্যাডের ব্যবহার করবে এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার করবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো সেন্টেন্স থাকলে রিপোর্টেড স্পিচে ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আসবে, অর্থাৎ তুমি যদি ওয়াজ ওয়ার এবং ভার্বের শেষে আইএনজি পাও তখন তুমি পরিবর্তন করে ইনডাইরেক্ট স্পিচে হ্যাড বিন এবং ভার্বের শেষে আইএনজির ব্যবহার করবে। শ্যাল থাকলে পরিবর্তন করে সাবজেক্ট অনুযায়ী শুড বা উড হয়, উইল থাকলেও সাবজেক্ট অনুসারে উড বা শুড হয়, অর্থাৎ সাবজেক্ট ফার্স্ট পার্সন চলে এলে শুডের ব্যবহার করতে হবে। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এছাড়াও এম ইজ আর যদি মূল ভার্ব হিসাবে থাকে তবে ওয়াজ ওয়ারের ব্যবহার হয়। তো এখানটা তোমরা টেন্স পরিবর্তনের যে চার্ট সেটা পেয়ে গেলে। এবার আমরা আসছি কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টিকে আরও পরিষ্কার করে জেনে নিই। দেখো এখানে হি সেড টু মি আর ইউ ওয়েল, এটা একটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন, WH ওয়ার্ড নেই। কি হবে? হি আস্কড মি ইফ আই ওয়াজ ওয়েল। ইউ আছে, ইউ থাকলে আমরা কি দেখব? রিপোর্টেড ভার্বের অবজেক্ট মি আছে, এখানে সাবজেক্টে তাই আই এর ব্যবহার হলো। এখানে আর ইউ ওয়েল, আরটা তোমার মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, অ্যাম ইজ আর থাকলে সেটা ওয়াজ ওয়ারে চলে আসে। শি সেড টু হিম ডু ইউ প্লে ফুটবল। শি আস্কড হিম, ডু থাকলে সম্পূর্ণ উঠে যাবে এবং পাস্ট ইনডেফিনিটে চলে আসবে, এটা প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে। শি আস্কড হিম ইফ হি প্লেড ফুটবল, ভার্বের পাস্ট ফর্মে চলে আসলো, ডু সম্পূর্ণ উঠে গেল। আই সেড টু হার ডিড ইউ হ্যাভ টি, এটা ভালো করে দেখবে, ডিড রয়েছে, এটাও জানো ডিড সম্পূর্ণ উঠে যাবে, ডু ডাজ ডিড থাকলে সম্পূর্ণ উঠে যায়, তো ডিড সম্পূর্ণ উঠে যাবে এবং ডিড তোমার পাস্ট ইনডেফিনিটকে নির্দেশ করে, তো এই সেন্টেন্সটা তোমার পাস্ট পারফেক্টে চলে আসবে। আই আস্কড হার ইফ শি হ্যাড হ্যাড টি, এবার তোমাদের একটু অসুবিধা হতে পারে। তো এখানে কেন দুবার হ্যাড হলো? একটা হচ্ছে তোমার এখানে ডিডটা উঠে গিয়ে পাস্ট পারফেক্টে চলে আসবে, পাস্ট পারফেক্টের হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাড, আর এখানে মূল ভার্ব কি আছে? হ্যাভ, হ্যাভ মানে গ্রহণ করা, তো এই হ্যাভেরও থার্ড ফর্ম আসবে, হ্যাভের থার্ড ফর্ম হচ্ছে হ্যাড, একটা হেল্পিং ভার্ব একটা মেইন ভার্ব, অর্থাৎ ইফ শি হ্যাড হ্যাড টি, যে সে চা খেয়েছিল কিনা। তারপরটা দেখো রিপোর্টেড স্পিচ দিয়েই বাক্যটা শুরু হয়েছে, আর ইউ রিডিং
আক্স তপন, তুমি কি পড়ছো? তপন জিজ্ঞাসা করেছিল। তপন ওয়ান্টেড টু নো, এখানে দেখো তপন কাকে জিজ্ঞাসা করেছিল সেটা বলা নেই, সেই জন্য আমি ওয়ান্টেড টু নোর ব্যবহার করলাম। আক্সের ব্যবহারও তোমরা করতে পারো, অসুবিধে নেই। তপন ওয়ান্টেড টু নো ইফ আর ইউ রিডিং, তো এখানে ইউ থাকলে তুমি এখানে অবজেক্টকে দেখবে, অবজেক্টে তো কেউ নেই রিপোর্টেড ভার্বের, তো তাও তবুও মনে করা হচ্ছে যে আমাকেই প্রশ্ন করা হচ্ছে, তাই আই এর ব্যবহার করলাম। তখন ওয়ান্টেড টু নো ইফ আই ওয়াজ রিডিং, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, পাস্ট কন্টিনিউয়াসে চলে গেল। টেন্সটাও ভালো করে লক্ষ্য রাখবে। হি সেড টু মি ক্যান ইউ ড্রাইভ, সে আমাকে বলেছিল তুমি কি গাড়ি চালাতে পারো। হি আস্কড মি ইফ আই, ইউ থাকলে তুমি অবজেক্টকে দেখবে, এখানে মি আছে, মিটা সাবজেক্টে আই হয়ে যাবে, আই কুড ড্রাইভ। তো এখানে ক্যান ছিল, ক্যানটা কুড হলো। দেখো ইউ এর আগে ক্যান ছিল, এখানে কিন্তু সাবজেক্টের পর কুডটা বসলো, অর্থাৎ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। হি সেড টু মি হোয়ার উইল ইউ গো, এবার দেখো ডাব্লিউএইচ কোশ্চেনের ব্যবহার। সে আমাকে বলেছিল তুমি কোথায় যাবে। হি আস্কড মি, ডাব্লিউএইচ ওয়ার্ডটা যেখানে ছিল সেখানেই থেকে গেল। হোয়ার উইল ইউ গো, উইলটা তো আর সামনে থাকবে না, সাবজেক্টের পরে চলে যাবে, ইউটা আগে চলে আসবে। আর ইউ থাকলে আমি এখানে অবজেক্টকে দেখব, এখানে ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টকে দেখতাম, ইউ আছে তাই মিকে দেখবো, মিটা এখানে আই রূপে বসবে কারণ সাবজেক্ট হবে। হোয়ার আই উড, আই এর সাথে উড বসানো হচ্ছে, শুডও বসানো যেতে পারে যেহেতু এটা ফার্স্ট পার্সন, তাই আমি এখানে দুটোই লিখে দিয়েছি, হোয়ার আই উড বা শুড গো। জি নাম্বার এক্সাম্পলটা দেখো, দে সেড টু হার হোয়াই হ্যাভ ইউ কাম, দে সেড টু হার হোয়াই হ্যাভ ইউ কাম, এখানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। কিভাবে চেঞ্জ করব দেখো, দে আস্কড হার, ডাব্লিউএইচ ওয়ার্ডটা একই থেকে গেল, এখানে হ্যাভটা সাবজেক্টের পরে যাবে, আবার ইউ আছে, আমি এখানে হারকে দেখব, হারটাকে সাবজেক্টে আনলে শি হয়ে যাবে। তো হোয়াই শি প্রেজেন্ট পারফেক্টে আছে, পাস্ট পারফেক্টে চলে গেল, হোয়াই শি হ্যাড কাম। এইচ নাম্বার এক্সাম্পলটা দেখো, আই সেড টু হার ওয়ার ইউ ইয়েস্টারডে, এখানে ওয়ারটা কিন্তু মেইন ভার্ব এবং পাস্ট ইনডিফিনিট নির্দেশ করছে বা পাস্ট নির্দেশ করছে, এটা পাস্ট পারফেক্টে চলে যাবে। আই আস্কড হার হোয়ার, এবার দেখো ইউ আছে, ইউ থাকলে আমরা এখানে অবজেক্টে দেখবো, হার আছে তো এটা শি করে দেবো। হোয়ার শি হ্যাড, যেহেতু এটা পাস্টে রয়েছে তাই হ্যাড, এবং ওয়ারের থার্ড ফর্ম হচ্ছে বি ওয়াজ বিন, হোয়ার শি হ্যাড বিন দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে। শি সেড টু দেম ডিড ইউ প্লে, ডিড থাকলে সম্পূর্ণ উঠে যায় এবং ডিড পাস্ট ইনডেফিনিট নির্দেশ করে এবং এটা পাস্ট পারফেক্টে চলে আসবে। শি আস্কড দেম, এটা দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই তাই ইফের ব্যবহার হলো ইফ, ইউ আছে, ইউ থাকলে আমরা অবজেক্টকে দেবো, এখানে আছে দেম থাকলে হয়ে যাবে দে, ইফ দে হ্যাড প্লেড, ডিড উঠে গেল পাস্ট ইনডিফিনিটে ছিল তো এটা চলে আসলো পাস্ট পারফেক্টে, ইফ দে হ্যাড প্লেড। আই সেড টু দেম হুইচ বুক ওয়ার ইউ রিডিং, যখন দেখবে যে কোন ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাডজেক্টিভ ফর্মে রয়েছে তো এর সাথে যে নাউন থাকবে সেই নাউনটা কিন্তু সেই ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথেই থেকে যাবে, এখানে সেটাই দেখানো হয়েছে। আই আস্কড হিম হুইচ বুক, দেখো হুইচ বুকটা আর আলাদা হলো না, হুইচ বুক ওয়ার ইউ রিডিং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, চলে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ইউ আছে, ইউ থাকলে আমি এখানে অবজেক্টকে দেখবো, হিম আছে তাহলে হি হয়ে যাবে, হুইচ বুক হি হ্যাড বিন রিডিং, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। টিচার সেড হোয়াটস দ্য ম্যাটার, শিক্ষক বলল বিষয়টি কি। টিচার আস্কড, এখানে দেখো ওয়ান্টেড টু নোর ব্যবহার করতে পারতাম কারণ অবজেক্ট নেই, তবুও আস্কের ব্যবহারই করলাম। টিচার আস্কড হোয়াট দ্য ম্যাটার ওয়াজ, হোয়াট ইজ দ্য ম্যাটার, ইজটা এখানে না বসিয়ে আমি সাবজেক্টের পর বসালাম, হোয়াট দ্য ম্যাটার ওয়াজ, এখানে ইজ আছে এটা ওয়াজ করে দিলাম। পুলিশ সেড টু হিম হোয়াট ডাজ শি টেল ইউ, পুলিশ তাকে বলেছিল সে তোমাকে কি বলে। পুলিশ আস্কড হিম হোয়াট ডাজ শি, সিটা শি আছে, টোল্ড হিম, ইউ আছে, ইউ থাকলে তুমি অবজেক্টে দেখবে, অবজেক্টে হিম আছে, এখানে অবজেক্ট ফর্মেই বসবে, তাই হোয়াট শি টোল্ড হিম, এখানে প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, পাস্ট ইনডেফিনিটে চলে গেল। তো আমরা আজ ন্যারেশন চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আনতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আলোচনাটা এখানেই শেষ করছি, আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে দেখে নিও। আজ এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, বাই।